বেআইনি দুর্নীতিগ্রস্ত নিয়োগের ফলে চাকরি যাওয়াটা কোনো শাস্তি নয়, এটা সাধারণ আইন প্রতিষ্ঠা। আমার কাছে এমন সংবাদ এসেছে বহু জায়গায় কিছু কিছু তৃণমূলী তারা টাকা ফেরত দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সেই পিটুনি খাওয়ার হাত থেকে বাঁচবার জন্যই সরকার চেষ্টা করছেন বারবার এই দুর্নীতিগ্রস্তদের আড়াল করার। তবে রাজ্য সরকারের তো মামলা করার জন্য মমতা ব্যানার্জি বা মন্ত্রীদের পকেটের পয়সা খরচা হয় না, তাদের সরকারি টাকায় তারা করেন। সরকারি টাকায় মহোৎসব করা যেতেই পারে। তো আমাদের রাজ্যে মমতার কিছু অন্ধভক্ত আছেন যারা যুক্তি বোঝেন না, তর্ক বোঝেন না, তথ্য বোঝেন না। খালি দিদি বলেছে যখন সব ঠিক। খলের ছলের অভাব হয় না। এই রাজ্য প্রশাসনের যারা আছেন রাজনৈতিকভাবে তাদের মতো খল পশ্চিমবাংলা কম দেখেছেন, তাদের তো ছলনার অভাব নেই। যেই দলটার উৎপত্তি হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেই দলটার উন্নতির পেছনে গুন্ডামি এবং চিটফান্ডের টাকা আছে, সেই দল কখনো নৈতিক অবস্থান নিতে পারে না। কয়েকশো কোটি টাকা অ্যাওয়ার্ড হয়েছে টাটাদের পক্ষে। মমতা তাকে হাতে পায়ে ধরে সেই অ্যাওয়ার্ডের টাকাটা যাতে রেহাই পাওয়া যায় সে চেষ্টা করছেন। বিনিয়োগের জন্য ডাকেননি, আপনি লিখে নিন আমার কাছ থেকে। নমস্কার স্যার, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। স্যার, আমি শুরুতে আজকে যে প্রশ্নটা আপনার সামনে রাখবো যে এসএসসির কোনো যুক্তিই কার্যত টিকলো না, চিহ্নিত অযোগ্যরা নিয়োগে অংশ নেবে না। সাব জেনারেল ডিভিশন বেঞ্চ কেন বারংবার চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে? এই প্রশ্নটা আমাকে অনেকেই করছেন, কিন্তু এই প্রশ্নটা করার আগে প্রত্যেকেরই নজরে থাকা উচিত যে এই রাজ্য সরকার তারা একটা পরিকল্পিতভাবে দুর্নীতি করেছেন। চাকরি বিক্রি এই ধরনের ঘটনা ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি। তো এরা চাকরি বিক্রি করেছেন। অন্যান্য রাজ্যে নিয়োগের ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়, ছোটোখাটো দুর্নীতি ইত্যাদি, কিন্তু একবারে বিক্রি করা এটা একটা অভিনব মমতা পদ্ধতি। এবং সেটা নিয়ে মামলা হতে হতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল, সুপ্রিম কোর্ট পুরো বাতিল করে দিল। তারপরেও তারা চেষ্টা করছেন কিভাবে এই সমস্ত দুর্নীতিগ্রস্তদের বাঁচিয়ে রাখা যায়। তার কারণ ওদের কাছে একটা সমস্যা হচ্ছে যে দুর্নীতিগ্রস্তদের যদি ওরা বাঁচিয়ে না রাখার চেষ্টা করে, তাহলে তারা তো যে পরিমাণ টাকা দিয়ে চাকরি কিনেছে সে টাকা ফেরত চাইবে। তাতে তো গোটা তৃণমূল দলটাই বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি দাঁড়াবে। সেই জন্যই তারা এটা করছে, আর অন্য কোনো কারণ নেই। স্যার, কার্যত দেখা গেল ইতিমধ্যে এজলাসের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শাসক দলের প্রতিনিধি, একজন বর্ষিয়ান আইনজীবী, তিনি রীতিমতো বলছেন যে চিহ্নিত অযোগ্যদের সুযোগ না দিলে অপূরণীয় ক্ষতি। তিনি বলছেন একটা ভুলের জন্য কতবার শাস্তি, আইনে একবার প্যানেল বাতিলের পর আবার। একজন আইনজীবী তিনি কোর্টে সওয়াল করেছেন, তার যুক্তি রেখেছেন, সেটা নিয়ে আমার পক্ষে মন্তব্য করাটা ঠিক না। এটা সাধারণ মানুষ যারা শুনছেন তারা ভাবছেন তারা বিচার করবেন, এটা নিয়ে আমার বলা ঠিক না। শুধু এটুকুই বলা যে তার যে সওয়াল তিনি করেছেন তিনি তো নিজের কথা বলেননি, তিনি বলেছেন তার মক্কেলের কথা। তার মক্কেলটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, যারা আইনত নিয়োগ প্রক্রিয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। তারা নিশ্চয়ই তাকে এই পরামর্শ দিয়েছেন যে আপনি এইসব সওয়াল করুন, তাই তিনি সওয়াল করেছেন। আপনি প্রথম থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন, সেখানে দাঁড়িয়ে আপনি তাদের অবস্থান সম্পর্কে একদম অবগত, প্রথম থেকে কোন কোন জায়গায় তারা বঞ্চিত হয়েছেন। ঠিক সেখানে দাঁড়িয়ে এই যে রাজ্য সরকারের অবস্থান, তারা বলতে চাইছেন যে চিহ্নিত অযোগ্যরা বারংবার কতবার শাস্তি হবে? একবার তো প্যানেল বাতিল হলো, আবার কি? তাদের কোনো শাস্তিই হয়নি। বেআইনি দুর্নীতিগ্রস্ত নিয়োগের ফলে চাকরি যাওয়াটা কোনো শাস্তি নয়, এটা সাধারণ আইন প্রতিষ্ঠা। শাস্তি তারা কিছুই পাননি, তাদের শাস্তি পেয়েছেন বলে প্রবোধ দেওয়া হচ্ছে যে তোমরা একবার তো সাজা পেয়েছো, আবার যেন সাজা পাবে। এই ধরনের যুক্তি খাড়া করা হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে। এর বাইরে কিছু বলবো না। যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে তো সুপ্রিম কোর্টের আদেশ ছিল যে 12% হারে তাদের বেতন ফেরত দেওয়ার কথা। রাজ্য সরকার তাদেরই পাশে দাঁড়াচ্ছে আবারও, সেখানে যাতে তারাই আবার স্কুলে ফেরত। কারণটা ইতিপূর্বেই আমি স্পষ্ট করে দিয়েছি। কারণটা হচ্ছে এখন বিভিন্ন জায়গায় এই টাকা ফেরতের জন্য এই সমস্ত যারা চাকরিচ্যুত হলেন দুর্নীতির জন্য তারা তো ঝাঁপিয়ে পড়বেন, ঝাঁপিয়ে পড়ছেন। আমার কাছে এমন সংবাদ এসেছে বহু জায়গায় কিছু কিছু তৃণমূলী তারা টাকা ফেরত দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ঠিক হয়, টাকা ফেরত নিয়ে নাও, আমাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নাও, এমন খবরও আসছে।
কেন তারা আতঙ্কিত হচ্ছেন, এবার পিটুনি খাবেন। সেই পিটুনি খাওয়ার হাত থেকে বাঁচবার জন্যেই সরকার চেষ্টা করছেন বারবার এই দুর্নীতিগ্রস্তদের আড়াল করার। যে রাজ্য সরকার বারংবার আমরা দেখলাম প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, এবার কি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে? সেটা আমি কি করে বলবো? রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবেন কি যাবেন না সেটা তো আমি বলতে পারবো না, সেটা ওদের যারা পরামর্শদাতা তারা বলবেন। তবে রাজ্য সরকারের তো মামলা করার জন্য মমতা ব্যানার্জি বা মন্ত্রীদের পকেটের পয়সা খরচা হয় না, তাদের সরকারি টাকায় তারা করেন। সরকারি টাকায় মহোৎসব করা যেতেই পারে। অসুবিধে তো এই সমস্ত গরিব ছাত্রছাত্রীগুলো যারা দিনের পর দিন ন্যায়সঙ্গত অধিকারের জন্য লড়াই করছেন, তাদের পক্ষে অসুবিধা হয়। আমরা দেখেছিলাম এই সুপ্রিম কোর্টের রায়ে যখন ৩রা এপ্রিল চাকরি খোয়ালেন প্রায় ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মী, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়াম থেকে দাঁড়িয়ে করেছিলেন নতুন যে বিজ্ঞপ্তি বলবেন। আসলে তো তিনি এমন একটা ভাব দেখাবার চেষ্টা করেছেন যে তিনি আইনের ঊর্ধ্বে, সুপ্রিম কোর্ট এগুলো কিছুই না, আমি যা বলবো তাই হবে। এবং ওর যারা অন্ধভক্ত, আমাদের দেশে অন্ধভক্তের সংখ্যা অনেক বেশি, তো মোদির দেখবেন কিছু অন্ধভক্ত হচ্ছে, মোদি অপকর্ম করলে পরেও তারা বা 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 করবে। তো এই আমাদের রাজ্যে মমতার কিছু অন্ধভক্ত আছেন যারা যুক্তি বোঝেন না, তর্ক বোঝেন না, তথ্য বোঝেন না, খালি দিদি বলেছে যখন সব ঠিক। তাই অর্বাচীনের মতো কিছু কিছু শিক্ষিত মানুষ তারা দেখলাম গলায় ঝান্ডা ঝুলিয়ে চলে গেলেন নেতাজি ইন্ডোরের মিটিংয়ে, আমরা যোগ্য, তারা দাবি করতে শুরু করলেন এবং ভাবলেন দিদি যা বলেছেন তাই হবে, সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না। সেই ধারণা থেকেই তিনি এই সমস্ত কথা বলেছেন, লোকদের উত্তেজিত করেছেন, তাদের ভুল পথে পরিচালিত করেছেন। এত বড় অপরাধ কোনো একটি গণতান্ত্রিক দেশে নির্বাচিত প্রধান যে কথা বলতে পারেন তা তো ইতিপূর্বে কেউ কল্পনা করতে পারেনি। আমি তো পারিনি, আমি হয়তো পারি অর্বাচীন মূর্খ, কিন্তু অনেক বিদ্বজ্জন যারা বিদ্বজ্জন বলে দাবি করেন তারাও তো ভাবেননি যে এই ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রী করতে পারেন। আজকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেন সুপ্রিম কোর্ট কী আছে, আমি সব করবো, তাই তো মুশকিল। একদিকে মুখ্যমন্ত্রী আপনাকে নোবেল দেওয়ার কথা বললেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী বললেন যোগ্যদেরটা পরে অযোগ্যদেরটা দেখে নেবেন। স্যার, এই কি অযোগ্যদের দেখে নেওয়া সমস্ত পরিপন্থী দিক চলছে? তাই তো, সেটাই তো হচ্ছে। অযোগ্য যোগ্য নয়, আমি বারবার বলি, এই যে একটা ধারণা তৈরি করা হচ্ছে যোগ্য অযোগ্য, এটা হচ্ছে শাসক দল নিজেদের পিঠ বাঁচাবার চেষ্টা করছেন। এটা হচ্ছে সরাসরি দুর্নীতিগ্রস্ত আর দুর্নীতি প্রক্রিয়ার শিকার, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি সরাসরি চুরি করতে গিয়ে বামাল ধরা পড়ে গিয়েছি, আর আমার সঙ্গে পোলো ছিল, সে বামাল ধরা পড়েনি। পার্থক্যটা এই জায়গায়। সুতরাং যেহেতু সে বামাল ধরা পড়েনি, অতএব সে চুরি প্রক্রিয়ার সঙ্গে থাকলেও সে তো তার হাতে কিছু পাওয়া যায়নি, অতএব তাকে ভিন্ন করো, আর যারা বামাল ধরা পড়েছে তাদের ভিন্ন করো। সুপ্রিম কোর্ট এই একটু সুবিধে ওদের করে দিয়েছেন, তা নাহলে কলকাতা হাইকোর্ট তো সব করেছিলেন, সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে পরীক্ষা পদ্ধতিটার বিরুদ্ধে আপনারা প্রশ্ন তুলছেন, একাধিক দুর্নীতির প্রশ্ন তুলছেন। সেই পরীক্ষা পদ্ধতিটাই যখন প্রশ্নের মুখে, তাহলে যারা তা পাশ করলো তাদের পাশের তো কোনো সম্মাননা থাকে না, তারাই বা কি করে চাকরিতে বসার সুযোগ পাচ্ছে? সেটা তো তিনি সুপ্রিম কোর্টে বলতে পারতেন। সুপ্রিম কোর্টে তারা তো অনেক সওয়াল করেছেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেতে রায় ছিল, তার বিরুদ্ধে তো সুপ্রিম কোর্ট অনেক সওয়াল করেছেন। সুপ্রিম কোর্ট তো ওদের বক্তব্য গ্রহণ করেনি। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে বলেছেন যে যারা এরকম সরাসরি দুর্নীতিগ্রস্ত তাদের 12% সুদের সমস্ত টাকা ফেরত দিতে হবে। তো এই রায়ের বিরুদ্ধে তারা তো তাদের যত যুক্তি জমা ছিল পকেটে সবই তো হাজির করেছিলেন, এবং সুপ্রিম কোর্ট গ্রহণ করেননি। আবার এই সমস্ত যুক্তি তুলে লাভটা কি? আমরা আইনের পথে যাব, আমাদের তো গুন্ডা বাহিনী নেই যে গুন্ডাদের নামিয়ে দেবো। আইনের পথে যাচ্ছি আমরা। আদালতে সুপ্রিম কোর্টের নজর এনেছিলাম, আমরা কলকাতা হাইকোর্টের নজর এনেছিলাম। কলকাতা হাইকোর্ট মনে করেছেন যে এটা সুপ্রিম কোর্টের বিচার্য হওয়া উচিত। সুপ্রিম কোর্টে আমরা যাচ্ছি, তারপর দেখা যাক কি দাঁড়ায়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদম সরকারি কর্মচারীদের মুখেও হাসি নিয়ে এসেছিলেন ডিএ মামলা নিয়ে। সেই ডিএ মামলায় 25% বকেয়া ডিএ মামলায় আগামী 14 জুলাই সুপ্রিম কোর্ট খুললেই কি শুনানি? কতটা সুপ্রিম কোর্ট খুললে শুনানি হবে, কবে শুনানি হবে তা তো আমি বলতে পারছি না। কি হবে না হবে সেটা আগাম বলা যায় না, তবে আদালতের নির্দেশ মান্যতা দিতে হবে এটুকু বলতে পারি। রাজ্য সরকার এই যে বারংবার টালবাহানা করবে, ফেরেববাজরা যদি ক্ষমতায় বসে তারা এরকমই করে। আমি বারবার বলি একটা কথাটা খুব তিক্ত মনে হতে পারে, যে খলের ছলের অভাব হয় না।
এই রাজ্য প্রশাসনের যারা আছেন রাজনৈতিকভাবে তাদের মতো খল পশ্চিমবাংলা কম দেখেছেন, কিন্তু তাদের তো ছলনার অভাব নেই। তৃণমূলের ছাত্র সংগঠন করলেই কলেজে কলেজে অস্থায়ী কোথাও কোথাও স্থায়ী মিলছে বলে অভিযোগ। এটা তো আজকে মানুষ হয়তো ঘটনা সামনে আসছে দেখে কেউ কেউ খুব বিস্মিত হচ্ছেন, কিন্তু আমি তো প্রথম থেকেই বলছি যেই দলটার উৎপত্তি হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেই দলটার উন্নতির পেছনে গুন্ডামি এবং চিট ফান্ডের টাকা আছে, সেই দল কখনো নৈতিক অবস্থান নিতে পারে না। আমি 2011 আগে 2009 সাল থেকে আমি গলা ফাটাচ্ছি যে চিট ফান্ডের টাকায় সমৃদ্ধ যে দল, সে দল আগামী দিনে মানুষকে আবার চিট করবে। আজকে মানুষ বারবার এইরকম ওদের প্রকোপে পড়ে প্রতারিত হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন। এই সবটাই হচ্ছে তৃণমূলের রাজনৈতিক মতাদর্শের একটা প্রতিফলন। কলেজে কলেজে টিএমসিপির বেলেল্লাপনা, একদম কলেজ ক্যাম্পাসে টিএমসিপির গুন্ডামি, আর কতদিন স্যার? ছাত্র নেতা সে রীতিমতো জুনিয়রকে দিয়ে মাথাতে পারছে, এই চিত্র সামনে আসছে। সামনে কথাটা এসছে মাথা টেপাচ্ছে, আর কি করছে আমিই বলতে পারবো না, আমার স্বাধীনতায় বাঁধছে, কিন্তু ওরা জানেন আরও কিছু করাচ্ছে, এবং সেটা করতে করতে শেষ পর্যন্ত ধর্ষণ প্রান্তে পৌঁছে গিয়েছে। এবং আমি শুনলাম একজন আইনজীবী নাকি একটা অদ্ভুত যুক্তি খাড়া করেছেন, কি লাভ বাইট। আমার কাছে এই সমস্ত আপনাদের মতো সুন্দরী সুন্দরী সাংবাদিকরা আসেন, আমি তাদের অনেককেই বলি, ভাই লাভ বাইটটাকে একটু বুঝিয়ে দেবে, এটাও যে সওয়াল হতে পারে আমি জানতাম না। যতদিন না পশ্চিমবঙ্গের মানুষ সচেতন হয়ে তাদের অধিকার রক্ষার জন্য প্রতিরোধ করবেন, রুখে দাঁড়াবেন, ততদিন চলবে। তৃণমূল প্রতিনিধি কাঞ্চন মল্লিকের একদম দাদাগিরি দেখা গেল সরকারি হাসপাতালে, চিকিৎসককে রীতিমতো বদলির হুমকি দিচ্ছেন, বিধায়কের আচরণ নিয়ে কি বলবেন? কাঞ্চন মল্লিক কি নতুন কিছু করেনি? আমি ইতিপূর্বে একটি মাধ্যমকে বলেছি, কাঞ্চন মল্লিক ঠিক মমতা যা করেছেন সেটারই অনুকরণ করেছেন। ওরা তো ভাবেন যে দিদি যা করেন সেটাই অনুকরণীয়, এই রকম নেত্রী পৃথিবীতে কেউ দেখেনি। তাই ওর দিদি যেমন হাসপাতালে গিয়ে একজন স্বনামধন্য চিকিৎসক নিউরোসার্জনকে অপমানিত করে, তিনি ডিরেক্টর ডক্টর গড়াই ছিলেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন, শেষ পর্যন্ত আদালত থেকে আমি সবই খারিজ করিয়ে দিয়েছি। কাঞ্চন মনে করেছি যে এটাই একমাত্র সঠিক পথ। কাঞ্চনকে দোষ দিয়ে লাভ নেই, আমি তো বরং কাঞ্চনকে ধন্যবাদ জানাবো যে ওর নেত্রীকে ও সঠিক অনুকরণ করতে পেরেছে। আপনারা যে বন্ধ সংগঠিত করেছিলেন 9 তারিখ, সুস্থভাবে শান্তিপূর্ণ অবস্থান ছিল আপনাদের, সেই বন্ধ সমর্থনকারীদের সপাটে চর বংশীহারি থানার আইসি। হ্যাঁ, পুলিশকে গত 11 বছরে পুরোপুরি গুন্ডা বাহিনীতে পরিণত করে দিয়েছে তৃণমূল দল এবং মমতা, মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী। পুলিশ গুন্ডার মতো আচরণ করছে। এই সমস্ত গুন্ডাদের ঠান্ডা করতে কি করণীয় সেটা আমরা জানি এবং সে ব্যবস্থা আমরা নেব। স্যার, নবান্নে টাটা সন্সের চেয়ারম্যান সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সাথে, তবে কি আবারও বিনিয়োগের বার্তা বাংলায়? না, আপনি ভুল করছেন, এটা বিনিয়োগের বার্তা নয়। আরবিট্রেশনে কয়েকশো কোটি টাকা অ্যাওয়ার্ড হয়েছে টাটাদের পক্ষে। মমতা তাকে হাতে পায়ে ধরে সেই অ্যাওয়ার্ডের টাকাটা যাতে রেহাই পাওয়া যায় সে চেষ্টা করছেন, বিনিয়োগের জন্য ডাকেননি। আপনি লিখে নিন আমার কাছ থেকে, ওরা ডেকে তাকে অনুনয় বিনোদ করেছেন। তিনি একটি কোম্পানির মাথায়, তিনি মুখ্যমন্ত্রী ডাকলে সেখানে যাবেন, এটা তাদের সৌজন্য। সেখানে গিয়েছেন এবং নিশ্চয়ই সেখানে কথা হয়েছে যে আপনারা যে অ্যাওয়ার্ড পেয়েছেন, সিঙ্গুরটা ধ্বংস করার পর তো ওরা আদালতে গিয়েছিল, অ্যাওয়ার্ড হয়েছে বোধহয় 800 না 900 কোটি টাকার অ্যাওয়ার্ড হয়েছে। সেই টাকাটা যাতে টাটারা ছেড়ে দেয় সেই জন্যই চেষ্টা করছেন, বিনিয়োগ হবে এটা চেষ্টা করছেন না। ভিয়েতনামের রাষ্ট্রদূত নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, একদম তৃণমূল থেকে বলা হচ্ছে যে আরো যাতে ব্যবসায়িক পরিসর বাড়ানো যায়। কি ব্যাপার, মানে রাজ্যে কি তাহলে একাধিক বিনিয়োগ হতে চলেছে? রাজ্য কত বছর ধরে কী সব সম্মেলন করছেন? আমি একটা দাবি করেছিলাম, এই সব সম্মেলন করার পেছনে যত কোটি টাকা খরচা হয়েছে তার শ্বেতপত্র প্রকাশিত হোক, এবং কি বিনিয়োগ হয়েছে তার শ্বেতপত্র প্রকাশিত হোক। না, কাকে দেবেন উনি শ্বেতপত্রকে? নিজের উনি কক্ষদ্বারে আটকে রাখবেন? উনি কি ওর ব্যক্তিগত পারিবারিক সম্পত্তির মাথায় আছেন? উনি সরকারি পদে আছেন।
যেভাবেই হোক তিনি সরকারি পদে পৌঁছে গিয়েছেন, যতই দুর্নীতি করুন না কেন তাকে জবাবদিহি করতে হবে জনগণের কাছে। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। 19শে আগস্ট ডেডলাইন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট। একদম কড়া নির্দেশ হলো এ নিয়ে 3বার, ফের একবার হাইকোর্টে সময় চাইলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে একদম বিতর্ক যেখানে অব্যাহত। 2024-এর লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্রে ডায়মন্ড হারবারে 7 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করে রেকর্ড করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনী ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই কেন্দ্রেরই 2024 সালের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসবাবু। সেই সংক্রান্ত মামলা চলেছে কলকাতা হাইকোর্টে। কি বলবেন, রীতিমতো ডেডলাইন দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? এখন আবারও বলি, আমি যদি গুন্ডামি করে জিতি, মানুষের ভোট দেওয়ার অধিকারকে যদি আমি লুণ্ঠন করে নিই, তাহলে আমি যে কোনো জায়গায় যেখানে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে সেখান থেকে আমি পালিয়ে বেড়াবো। এটাই স্বাভাবিক প্রবণতা, তাই হচ্ছে এইরকম। শেষ প্রশ্ন আপনার কাছে। প্লেস অফ অকারেন্স পরিদর্শনের আবেদন সিবিআই তরফে অনুমতি মিলল, শিয়ালদাহ আদালত সেই দাবি খারিজ করে দিল। শিয়ালদাহ আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল বুধবার তিলোত্তমার পরিবারের আবেদন খারিজ করে কার্যত বিস্ময় প্রকাশ করেছেন সিবিআই এর নো অবজেকশন নিয়ে। এবং বিচারপতির মন্তব্য এটাই ছিল যে পরিবারের আবেদনপত্র দেখে মনে হয়েছে যে তাদের আইনজীবীরা সমান্তরাল তদন্ত করতে চান, তাহলে এক্ষেত্রে সিবিআই কেন নো অবজেকশন দিল না? প্রশ্ন, সিবিআই নো অবজেকশন দিল না, তাহলে কি তারা মনে করছে তাদের তদন্ত ঠিক হয়নি? তা তো বলতে পারবো না, কেন এই অনেক কিছুর পেছনে অনেক রাজনৈতিক খেলা আছে। সিবিআই এর নো অবজেকশন দেওয়ার পেছনে একটা রাজনৈতিক কারণ থাকতে পারে। এখন দুর্ভাগ্যজনকভাবে বা ঘটনাচক্রে আমি দেখতে পাচ্ছি, আমার বলতে খারাপ লাগছে, যে নির্যাতিতার পরিবার তারা একটি রাজনৈতিক দলের একেবারে কুক্ষিগত হয়ে পড়েছেন। সুতরাং স্বভাবতই সবটাই কোনো একটা রাজনৈতিক আদর্শ নিয়ে আর রাজনৈতিক পরিকল্পনা নিয়ে পরিচালিত হচ্ছে। 9ই আগস্ট নির্যাতিতার পরিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে নবান্ন অভিযান করবেন বলছেন। আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।